বন্ধুরা, গত পর্বে দেখিয়েছিলাম আপনারা কিভাবে চাঁদপুর হরিণা ফেরিঘাট আসবেন এবং ইলিশ মাছ নিয়ে ঘাটটিতে কী রকম কর্মব্যস্ততা থাকে তা তুলে ধরেছিলাম। সেখানেই ইলিশ মাছ বেচাবিক্রির সাথে জড়িত কালু কাকা আমাকে একটি দীর্ঘ ইন্টারভিউ দেন। ইন্টারভিউটি বড় হওয়ায় দ্বিতীয় পর্বে বাকি অংশটি প্রচার করা হলো। আশা করি অজানা অনেক কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি এখন আছি হরিণা ফেরিঘাট, চাঁদপুর সদর হানাচর ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি মাছের আড়তে। তো এখানে একজন ইলিশ মাছের ব্যবসার সাথে উনি জড়িত। ওনার থেকে শোনার চেষ্টা করবো আসলে যে ইলিশ মাছটা কেন এখন আসলে মানুষের হাতের নাগালে এখনও নেই, মানুষ এখনও কেন সুলভ মূল্যে আসলে মাছটা খেতে পারছে না। কারণ আমরা একসময় জানতাম যে মাছটা বিভিন্ন দেশে রপ্তানি হয়, বাইরে চলে যাচ্ছে, সাধারণ মানুষের হাতের নাগালে ছিল না। এখন কি সে অবস্থা আছে নাকি? আমরা একটু, যেহেতু উনি এই ব্যবসার সাথে যুক্ত, উনি কিছু হলেও আমাদের সেই তথ্য দিতে পারবেন। আপনি কি বলতে পারবেন যে মাছটা আসলে এই এখন কোথাও রপ্তানি হচ্ছে কি, বা আপনার জানা মতে বা কোথাও যাচ্ছে মাছটা? না, জানা মতে আগে তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দিত, এখন তো তাও দেয় না। এখন আমাদের দেশে মাছেরই একবারে আগের চেয়ে আমদানি নাই কইলেই চলে। অন্য বছর যেরকম মাছ পড়তো নদীতে সাগর পর্যন্ত, এবার সাগরে মাছ নাই, এখানেও মাছ নাই। জেলেদের যে মাছ পায় তাদের কোনো অবস্থায় পুষতেছে না। 8-10 জন ভাগি, 8-10 জন পার্টনার, হেরা ঠিকমতো তেলের পয়সা দিতে পারছে না, হেরা ঠিক মতন খাইতে পারছে না। আমাদের অবস্থা একই অবস্থা। আচ্ছা, তার মানে ব্যাপারটা মানে আগের মতো রপ্তানি হচ্ছে না, ইলিশ মাছের দাম বেশি, কিন্তু তারপরে মাছের দাম কমতেছে না। কিন্তু আপনার মতে হচ্ছে যে নদীতে মাছ কম এবং যেই পরিমাণ পরিশ্রম বা শ্রম দিয়ে ওখানে জেলেরা যাচ্ছেন, সেই বিনিয়োগটা আসলে উঠছে না তাদের, এই কারণে বেশি দামে মাছটা বিক্রি করতে হচ্ছে, তাই তো? এটা তো কাঁচামাল। হ্যাঁ, এবং এটার আপনার কি মনে হয় এটার কারণটা কি আসলে, যে মাছটা কমে যাওয়ার কারণ কি, বা মানুষ পাচ্ছে না কেন? এটা কি চাহিদার থেকে বেশি ওইখান থেকে আহরণ হচ্ছে, বা এখানে মানব সৃষ্টি কোনো কারণ আছে কি আপনার মনে হয় এরকম? হ্যাঁ, আমাদের কারণ একটাই দেখি, যে যদি সরকার জোরালোভাবে ঝাটকা রক্ষা না করে এবং ইলিশের যে ডিম ছাড়ে যখন 22 দিনকার অভিযান, তখন যদি এটারে সরকার গুরুত্ব সহকারে রক্ষা না করে, তাইলে মনে হয় যে ইলিশ মাছ এরকমই হবে ভবিষ্যতে। আচ্ছা, তার মানে অভিযানগুলি হচ্ছে বছরে 2বার, ওই যে মাছ ধরার যে নিষিদ্ধ সময়টা, সেটা সরকারিভাবে পালন করা হচ্ছে। আপনি কি মনে হয় এখানে যে পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে, যার ফলে মানুষজন বা জেলেরা অসুধ উপায়ে মাছ ধরছে এবং পরে সেটা সিজনে মাছ পাওয়ার ব্যাপারে সেটা একটা কারণ হতে পারে, তাই তো? প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ওরা তো ডিউটি করে, কিন্তু ডিউটির পরেও ফাঁকে ফাঁকে ওগো চোখের আড়ালে রাতের অন্ধকারে চুরি করে অনেক মাছ ধরে পালে। সত্যি খুব বাস্তব কথাটি উনি বলেছেন। আসলে আপনি একটা মানুষকে ঠিক কতক্ষণ পর্যন্ত নজরদারির মধ্যে রাখতে পারবেন? যদি একটা মানুষ নিজের নীতি নৈতিকতা থেকেও যদি সচেতন না হয়, আপনি কি তাকে তো সারা বছর সারা সময় পাহারা দিয়ে রাখতে পারবেন না। তো যারা এরকম এই পেশার সাথে যুক্ত, তাদেরকেও নৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী থাকতে হবে, যে আমি এই সিজনটাতে যদি মাছ না ধরি, পরবর্তী সময়ে সেখান থেকে আমি আরও ভালো লাভজনকভাবে মাছ ধরতে পারবো। আর সরকার যদি আরেক অভিযানের সাথে যদি আরেকটা কাজ করে, আমি মনে করি তাহলে অভিযানটা খুব সুন্দর পালন হবে। 1 নম্বর হলো, অভিযান যখন থাকে তখন কোনো নৌকা ইঞ্জিন থাকতে পারবে না, কোনো নৌকা পানিতে থাকতে পারবে না। আচ্ছা, দারুণ একটা কথা বলছেন। যেহেতু ইঞ্জিনওয়ালা নৌকা থাকে, দেখা গেছে অনেক সময় যে তারা কোনো একটা জায়গায় মাছ দ্রুত ধরে দ্রুত ফিরে আসতে, সেটা প্রশাসনের নজরদারি মানে এড়ানো সহজ হয়ে যায়। তো উনি যেটা বললেন যে ইঞ্জিন না থাকতে বা ইঞ্জিনওয়ালা নৌকা নামতে না দিতে, তো উনি আবার জেলেদের ব্যাপারেও খুব ইমপ্যাথি নিয়েই কথা বলেছেন, যে ওই সময় 2 মাস তাদের বছরে 2টা মাস বেকার থাকা এই ধরনের পেশার মানুষের জন্য আসলে খুবই কষ্টকর। সরকার থেকে যেই সব সুবিধা দিয়ে পায়, এটাও যথেষ্ট অপ্রতুল। উনি আমাকে সেই আগের ইন্টারভিউতে সেই কথাটিও বলেছেন। তো শতকরা 100 জেলের মধ্যে 10 জনে, বাকি 90 জনই তো বাড়িতে ঘরে বৈশা খায়া না খায়া দিন কাটাইতেছে।
রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতেছে, তাদের এটা ছাড়া তো আর কোনো আয় নাই, তাদের অন্য কোনো ব্যবসা নেই, কিন্তু শতকরা 10 জনেই কিন্তু এই ক্ষতিটা করতেছে। তার মানে যেটা বোঝা গেল যে ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণ করতে গেলে আসলে আপনি যদি এখানে অভিযান দিবেন বা প্রশাসনের নজরদারি রাখবেন তা না, এখানে আরও যে ফ্যাক্টরগুলি আছে, জেলেদের পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা, কর্মের নিরাপত্তা, তারপর হচ্ছে যারা এই পেশার সাথে যুক্ত তাদেরও মোরাল কাউন্সিলিং সহ একটা বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া উচিত। তাহলে হতে পারে এক সময় আবার আমাদের এই ইলিশ মাছ সেই সোনালি ফিরে আসলেও আসতে পারে, সাধারণ মানুষের পাতে উঠলেও উঠতে পারে। আজ থেকে 6-7 বছর আগেও আমি দেখতাম মানুষের পাশের ঘর থেকে বা কারো বাড়িতে গেলে ইলিশ মাছের গান পাওয়া যেত, একটা সিজন থাকতো। তো এখন সেগুলো আসলে অতীত। এই পেশার সাথে যুক্ত মানুষদের জন্য আমারও শুভকামনা রইল। আপনারাও এই পেশার সাথে সংযুক্ত মানুষদেরকে সহযোগিতা করবেন, তাদের কাছ থেকেও যেই দায়িত্ব আছে একজন নাগরিক হিসাবে আরেকজন নাগরিকের, সেটাও পালন করবেন। আর সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকুক সেই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।